দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, যেটি আমি শুরু করেছিলাম ধাপে ধাপে প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা, আজকে তার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমি 4টি অধ্যায় নিয়ে আলোচনা করেছি, প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে সেগুলি। চলো তাহলে আজকে পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করি। এর আগে আমরা চতুর্থ অধ্যায়ের শেষে দেখেছি আলভারেজ শঙ্করকে তার পুরনো ঘটে যাওয়া ইতিহাস বলল। তার পুরনো বন্ধু জিম কার্টার, তার মৃত্যু কিভাবে হয়েছিল বুনিপের হাতে, তারা কিভাবে হলুদ খনি পেয়েছিল, মানে হলুদ হীরের খনি, সেগুলি সব বলল। এবং অ্যাডভেঞ্চারের নেশায় শঙ্করের তখন রক্ত টকবক করছিল। এমতো অবস্থায় 4 নম্বর চ্যাপ্টারটি শেষ হয়েছে। এবার আমাদের 5 নম্বর চ্যাপ্টার সেখান থেকেই শুরু হবে। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে প্রায় দিন 15 পরে আলভারেজ সুস্থ হয়ে উঠল। দেখো, যে মানুষটা চিরকাল পর্যটনের সাথে যুক্ত, মানে যে ঘুরে ঘুরে বেড়ায়, সে কি কখনো এক জায়গায় থেকে তার ভালো লাগবে? কাজেই কিছুদিন থাকার পরেই আলভারেজের মন অতিষ্ঠ হয়ে উঠল এবং সে আবার বাইরে বেরোনোর জন্য, মানে আবার ভ্রমণের জন্য তৈরি হয়ে উঠল। শঙ্করও এদিকে ব্যস্ত হয়ে উঠল। শঙ্কর তখন তাকে জিজ্ঞাসা করল, তুমি যে অসুস্থ অবস্থায় আমাকে কথাগুলি বলেছিলে, সেগুলি কি তোমার মনে আছে? সেই যে হলুদ হীরের খনির কথা, সেগুলি কি তুমি ভুলে গিয়েছো? দেখো, অসুখের ঝোঁকে আলভারেজ যে সমস্ত কথা বলেছে, এখন আর সেগুলি নিয়ে আলোচনাই করে না। তার মানে এই নয় যে আলভারেজ কোনো কথা ভুল বলেছে বা শঙ্করকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিয়েছে। শঙ্করের যেহেতু বাঙালি ছেলে, হিন্দু ছেলে, তাই আলভারেজ বারবার চিন্তা করেছে যে একে নিয়ে গেলে সে কি পারবে আমার সাথে, মানে ভ্রমণে আমার সাথে সে পার্টনার বা একসাথে পথের পথিক হতে পারবে? এই কথাটি আলভারেজকে সব সময় ভাবিয়ে তুলেছে। শঙ্কর তখন বলল, একবার চেষ্টা করতে দোষ কি? একটু দেখোই না চেষ্টা করে, যদি আমি পারি। আর তাছাড়াও আমার চিরদিনের এটাই তো শখ ছিল যে আমি অ্যাডভেঞ্চারে বেরোবো। তখন আলভারেজ বলল, ঠিক আছে তাহলে তার করো, তার মানে হচ্ছে টেলিগ্রাম করো। শঙ্কর তখন মাভো স্টেশনে টেলিগ্রাম করে তার বদলে অন্য একটি লোককে সেখানে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে আলভারেজের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আলভারেজ তখন তাকে একবার বলল যে দেখো, আমরা তো বেরোচ্ছি, কিন্তু পাবো কি না তার কিন্তু কোনো ঠিক নেই। 80 বছরের একটা বৃদ্ধ, সে বহুবার এই আফ্রিকার জঙ্গলে বেরিয়েছে, কিন্তু কোনোবারই সে সফল হয়নি। প্রতিবারই অসফল হয়ে ফিরেছে, কিন্তু তবুও সে আশা ছাড়েনি। এমনও ঘটনা ঘটতে দেখা যায়। আরও 10 দিন এভাবেই কাটলো। তারপর তারা রওনা হলো রিক্টারভেল্ট পর্বতের উদ্দেশ্যে। তারা প্রথমে নায়াঞ্জা হ্রদের ধারে যে লঞ্চ পাওয়া যায় সেখানে করে তারা মোয়াঞ্জা যাবে, এটি ঠিক করলো। আসলে শঙ্কর তো এই চাকরি করতে করতে যা 2-1টা জিনিস দেখেছে, সিংহ, তারপর আরো বিভিন্ন যে জন্তুগুলো, কিন্তু এই যে চলতি যে পথ, এই পথে বিভিন্ন জায়গায় জেব্রা, জিরাফ, সেগুলি খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত এক দৃশ্য। শঙ্করের মনে হলো সে জীবনে কোনোদিন এরকম দৃশ্য দেখেনি। জিরাফগুলো খুবই কাছে, 50 গজের মধ্যে, তাও তারা মানুষকে ভয় পায় না। শঙ্কর এ কথাটি যখন জিজ্ঞাসা করলো, কেন, এরা তো দূরে যাচ্ছেই না? আলভারেজ বলল, জিরাফদেরকে মারার আগে গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিতে হয়। যেহেতু কেউ জিরাফদেরকে মারে না, তাই জিরাফরাও জানে যে আমাদেরকে তো মারবে না, এই জন্য কেউ ভয় পায় না। কিন্তু হরিণের দল, তারা তো ভীতু। তারা 300 গজের মধ্যে থাকলেও যখনই লোক দেখছে তখনই তারা ছুটে ছুটে পালাচ্ছে সেখান থেকে। কিসুমু থেকে স্টিমার ছাড়লো, একটি কম দামি স্টিমার, মানে সেখানে সবাই ওঠে। সেখানে বিভিন্ন তোমার বিভিন্ন জাতির, বিভিন্ন পেশার সাথে যারা যুক্ত, তারাও হাঁস মুরগি নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে সেই স্টিমারের মধ্যে উঠে যেতে দেখা যায়। নিগ্রো মেয়েরা
পিঠে ছেলে পুলে বেঁধে নিয়ে, হাতে মুরগি টুরগি নিয়ে উঠে যাচ্ছে। মাসাই কুলিরা অনেক দিন পরে দেশে ফিরছে, তারা চুড়ি ইত্যাদি বিভিন্ন যে দ্রব্য সামগ্রী সেগুলি নিয়ে বাড়ি ফিরছে, সেগুলি নিয়ে উঠে গেছে স্টিমারে। স্টিমার থেকে নেমে তারা আবার কিছুটা পথ চলল এবং মোয়ানজাতে গিয়ে পৌঁছলো। এখান থেকে 300 মাইল দূরে ট্যাবোরা, সেখানে কয়েকদিন বিশ্রাম করে তারপর তারা পৌঁছবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী অঞ্চল উজিজি বন্দরে। এই পথে যাবার সময় শঙ্করকে আলভারেজ একটু সাবধান করে দিল যে এই পথে চলবার সময় একটু সাবধানে চলবে। এখানে এক ধরনের মাছি পাওয়া যায়, সেই মাছিরা কামড়ালে ভীষণ ভয়ানক অসুখ হবে, মানে স্লিপিং সিকনেস হবে। এই অসুখটি মাছির কামড়ে হয়ে থাকে। এই স্লিপিং সিকনেসের ফলে এই টাঙ্গানিয়াকা জায়গা জনশূন্য হয়ে পড়েছে, প্রত্যেকটা মানুষ কম বেশি মারা গিয়েছে। তাছাড়াও সিংহের ভয় প্রচুর, কারণ এই টাঙ্গানিয়াকে সিংহের দেশ বলা হয়ে থাকে। সেখান থেকে তারা একটি ইউরোপীয়র মানে টেন্টে বা ইউরোপীয়র একটি বাংলোতে গিয়ে উঠল। সে ইউরোপীয় তাদের ভীষণ খাতির করলো। শঙ্করকে দেখে ইউরোপীয়টি বলল, এটা তো হিন্দু, এটা কি তোমার কুলি? তখন আলভারেজ বলল, না, এটা কুলি না, এটা আমার ছেলে, ছেলের মতো আর কি। তারপর শঙ্করের সেবা শুশ্রূষার কথা সে ইউরোপিয়ানকে বলল। তখন সে মুগ্ধ হয়ে গেল। তার সাথে প্রচুর গল্প হলো, কিন্তু তারা বলল না কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। আসলে যে জায়গাটিতে তারা ছিল সেটা গভর্নমেন্টের ডাক বাংলো। শঙ্করের সেবা শুশ্রূষার কথা শুনে তিনি ভীষণ আনন্দিত হয় এবং তার জীবনেও ঘটে যাওয়া একটি ঘটনা এরকম, মানে একজন হিন্দু তাকে যে সেবা শুশ্রূষা করেছিল সে কথা তিনি আলভারেজদের জানান। সাহেবের কাছে একটি ছোট্ট গ্রামোফোন ছিল যেটিতে তারা গান শুনতো। এছাড়াও টিন বন্দি, মানে টিনের ইয়ের মধ্যে একটা টিনের বাক্সের মধ্যে টমাটোর ঝোল এবং সার্ডিন মাছ, সেগুলি তারা সন্ধ্যাবেলা খেলো। খাওয়া দাওয়া শেষ করে ঘন্টার পর ঘন্টা গ্রামোফোনে গান শুনেই যাচ্ছে তারা। আর এদিকে সিংহের ডাক, গান আর সিংহের ডাক, অদ্ভুত এক মিশ্রণ। শঙ্করের মনে হলো বেশ সুন্দর তো জিনিসটা। সাহেব বলল, এই যে সিংহগুলোর আওয়াজ, তারা অনেকটা মাটিতে মুখ দিয়ে আওয়াজ করছে, যার ফলে মাটি কেঁপে কেঁপে উঠছে। এই সিংহগুলা মানুষ খেকো, টাঙ্গানিয়াকার বেশিরভাগ মানুষকে তারা খেয়ে ফেলেছে। আর এরা ভীষণ হিংস্র, খুব সাবধানে এখান দিয়ে চলাফেরা করতে হবে। দিন তারা সেখান থেকে আবার রওনা হলো। সাহেব শঙ্করকে সাবধান করে দিল যে রোদ উঠলেই মাছির উপদ্রব বাড়ে আর রাতে সিংহের। যেহেতু মাছির উপদ্রব রোদ উঠলেই বাড়ে, তোমরা যখন চলবে দিনের বেলা খুব সাবধানে চলবে, গায়ে যেন মাছি না বসে সেদিকে নজর রাখবে। মাছি কামড়ালেই স্লিপিং সিকনেস হবার সম্ভাবনা রয়েছে। আর দীর্ঘ দীর্ঘ বনের মধ্যে দিয়ে, মানে ঘাসের বনের মধ্যে দিয়ে যখন যাবে, সেখানে সিংহরা ওত পেতে বসে থাকে। কাজেই আলভারেজকে খুব একটা বেশি দূরে শঙ্করের সাথে যাতে ডিফারেন্সটা না হয় সেদিকে নজর রাখতে বলল সাহেব, যাতে তোমাদের দুজনের মধ্যে তফাৎটা বেশি না হয়, একসাথে যাতায়াত করবে, এগুলি দিকে সাবধান করে দিল। আলভারেজের কাছে বন্দুক রয়েছে, এটাই একটি ভরসা। তাছাড়াও আলভারেজ ছিল ক্র্যাক শট, মানে তার যে লক্ষ্য, মানে গুলি যে টিপ করে মারবে তার একটি গুলিও ফসকাবে না, যাকে সে টিপ করে মারবে সেখানে গিয়ে লাগবেই। কিন্তু এসব থাকা সত্ত্বেও শঙ্কর বিশেষ একটা সাহস পেল না, কারণ সিংহ যখন অতর্কিতে হামলা করবে তোমাকে বন্দুকটি খোলার সময় দিবে না, তার আগেই তোমাকে আহত করে দিবে। সেদিন অনেকটা চলার পর একটি নির্জন জায়গায় তারা বাসস্থানের সিদ্ধান্ত নিল, মানে সেখানে তারা টেন্ট পেতে এখন থাকবে, কারণ আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বস্তি বা গ্রাম নেই। একটা বৃহৎ বাওবাব গাছের তলায় দড়ি খাটিয়ে তার উপরে টেন্ট, মানে সেখানে টেন্ট পেতে দুজন বিশ্রামের, মানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। অনেক রাত্রে
আলভারেজ শঙ্করকে ডাকে, ওঠো শঙ্কর। শঙ্কর উঠে বলল যে কি হয়েছে? তখন বলল, একটা ভীষণ বড় একটা জন্তু আমাদের তাঁবুর চারপাশে ঘুরছে। সত্যি একটা কোনো বৃহৎ জন্তু তাদের তাঁবুর চারপাশে ঘুরছে, এবং সে যে বাইরে থেকে নিঃশ্বাস নিচ্ছে সেটি তারা ভিতরে শুনতে পাচ্ছে। এত বড়, মানে এত জোরে সে নিঃশ্বাস নিচ্ছে। যাই হোক, শঙ্কর বাইরে দেখার জন্য যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আলভারেজ তাকে বাধা দিল। এটা কি করছো? বাইরে যাওয়াটা এখন বিপজ্জনক, এখন তো যাওয়া যাবে না। তারপরেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুতে ঢোকার চেষ্টা করলেই ভেতর থেকে আলভারেজ দুটি গুলি করে, এবং তারপর সব চুপ হয়ে যায়, মানে নিস্তব্ধ। ওরা সন্তর্পণে বাইরে এসে লক্ষ্য করলো একটা প্রকাণ্ড সিংহ তাঁবু ভেদ করে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সিংহটা তখনও মরেনি। সিংহটি মারাত্মকভাবে আহত হয়েছিল, সে ছটফট করছিল। তারপর একটি গুলি করে তাকে মেরে ফেলা হয়। আলভারেজ বলল, অনেক রাত হয়েছে, এটি এখন এখানেই থাক পড়ে, চলো আমরা আমাদের ঘুম শেষ করি, কাল সকালে আবার চলতে হবে। আলভারেজ তো ভিতরে গিয়ে পুরো নাক ডেকে ঘুমোতে শুরু করলো, কিন্তু শঙ্করের ঘুম আর ধরল না। আধ ঘন্টা পরে মনে হলো সিংহের ডাকের সঙ্গে আলভারেজ যেন পাল্লা দিয়ে নাক ডাকছে। ওদিকে সিংহ ডাকছে, এদিকে আলভারেজ ডাকছে। দুজনের এমন ভয়ঙ্কর মিশ্রণ তৈরি হচ্ছে শঙ্কর আর ঘুমোতেই পারল না। আলভারেজ হঠাৎ করে জেগে উঠে বলল, না, এরা তো ঘুমোতেই দিচ্ছে না, ভীষণ বিরক্ত করছে। এটি নিশ্চয়ই এই সিংহের জোড়াটি, এ সিংহটি তাকে খুঁজতে এসেছে। কি দুর্যোগের রাত্রি! এদিকে রাতও শেষ হয় না, এদিকে সিংহের গর্জন চলছেই। মানে তার মধ্যে আলোগুলো, মানে তারা যে আগুন জ্বালিয়েছিল সেগুলো নিভু নিভু হয়ে এসেছে। তারপর যখন কিছুটা পরে ভোর হলো, সেই যে সিংহটি যেটি তার জড়িকে খুঁজতে এসেছিল সে সেখান থেকে সরে পড়ল। সকাল হবার সঙ্গে সঙ্গে তারা তাঁবু উঠিয়ে সেখান থেকে আবার রওনা হলো অন্য জায়গার উদ্দেশ্যে। দেখো, 5 নাম্বার চ্যাপ্টারটি এটুকুই ছিল। আমি মোটামুটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিলাম। এর পরবর্তীতে আমরা 6 থেকে 14, মানে একটা একটা করে বিভিন্ন চ্যাপ্টার আমরা শুরু করছি। খুব শিগগিরই দেখা হবে। আজ এ পর্যন্তই।